সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকে প্রধান সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গের নির্বাচন, তারকাদের কে জিতলেন কে হারলেন। হাবিপ্রবির ৮ অনুষদের সেরা ৯ শিক্ষার্থী। মিঠুনের সংলাপে করতালি আসলেও ভোট আসেনি। নিজে ভোটে হেরেও যেভাবে মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা। যে ৬ কারণে পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয়। এবার দেখুন বিস্তারিত সংবাদ। পশ্চিমবঙ্গের নির্বাচন, তারকাদের কে জিতলেন কে হারলেন। অনুষ্ঠিত হয়ে গেল ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। পেশাদার রাজনীতিকদের পাশাপাশি এতে অংশ নিয়েছিলেন রূপালী পর্দার বেশ কয়েকজন তারকা। তবে বড় তারকা হয়েও সে ইমেজ আসেনি বহু প্রার্থীর। আবার ভোট বাক্সে চমক দিয়েছেন বেশ কয়েকজন তারকা প্রার্থী। এর মধ্যে প্রথমবার রাজনীতির ময়দানে পা রাখা কাঞ্চন মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্র বা জুন মালিয়ার মতো টালিউড অভিনেতারা যেমন রয়েছেন, তেমনি আবার সোহম চক্রবর্তী বা হিরণ চট্টোপাধ্যায়ের মতো পোরখাওয়া তারকার নামও পাওয়া যাবে। রাজনীতির ময়দানে সদ্য পা রাখা বহু তারকা প্রার্থী জয় নিয়ে সন্দিহান ছিলেন অনেকে। তাদের আনকোরা তকমাও জুটেছিল। তবে রোববার ভোট গণনার ফলাফল প্রকাশ হতেই বহু হিসাব উল্টে দিয়েছেন তারা। তৃণমূলের জুন মালিয়া যেমন ভোটের পরেও নিজের কেন্দ্রে ছুটে গিয়েছেন, তারকা প্রার্থীদের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ ওঠে ভোটের পর নিজের কেন্দ্রে তাদের আর দেখা যায় না। তবে সে অভিযোগ ইতিমধ্যেই খণ্ডন করেছেন জুন মালিয়ার মতো তারকা প্রার্থী। ভোট গ্রহণের পরেও মেদিনীপুর কেন্দ্রে পৌঁছেছেন তৃণমূলের প্রার্থী জুন। সেখানে বিজেপি প্রার্থীকে হারিয়ে দিয়েছেন তিনি। উত্তরপাড়া কেন্দ্রে ভোটের আগে প্রচারের কাজে ক্রমাগত দৌড়াতে দেখা গেছে তৃণমূলের প্রার্থী কাঞ্চন মল্লিককে। তারকা ভাবমূর্তির টানে এলাকার মা খালারা কাছে ছুটে এসে সেলফিও তুলেছেন। তারকাদের এই অনায়াস জনসংযোগও কাজে এসেছে। তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রবীণ ঘোষালকে হারিয়েছেন কাঞ্চন। জনসংযোগ হোক বা জনপ্রিয়তার টান, জুনের মতো আনকোরা হলেও তাই জয় এসেছে কাঞ্চন, সায়ন্তিকা ও লাভলিদের। বিজয়ী তারকা প্রার্থীরা: চিরঞ্জিত চক্রবর্তী বারাসাত তৃণমূল, সোহম চক্রবর্তী চণ্ডীপুর তৃণমূল, হিরণ চট্টোপাধ্যায় খড়গপুর সদর বিজেপি, রাজ চক্রবর্তী বারাকপুর তৃণমূল, কাঞ্চন মল্লিক উত্তরপাড়া তৃণমূল, জুন মালিয়া মেদিনীপুর তৃণমূল, অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ বিজেপি, লাভলি মৈত্র সোনারপুর দক্ষিণ তৃণমূল, বীরবাহা হাসদা ঝাড়গ্রাম তৃণমূল, ইন্দ্রনীল সেন চন্দননগর তৃণমূল, অদিতি মুন্সি রাজারহাট গোপালপুর তৃণমূল। পরাজিত তারকা প্রার্থীরা হলেন রুদ্রনীল ঘোষ ভবানীপুর বিজেপি, বাবুল সুপ্রিয় টালিগঞ্জ বিজেপি, শ্রাবন্তী চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম বিজেপি, পায়েল সরকার বেহালা পূর্ব বিজেপি, যশ দাশগুপ্ত চণ্ডীতলা বিজেপি, পার্ণমিত্র বরানগর বিজেপি, লকেট চট্টোপাধ্যায় চুচুড়া বিজেপি, তনুশ্রী চক্রবর্তী শ্যামপুর বিজেপি, অঞ্জনা বসু সোনারপুর দক্ষিণ বিজেপি, পাপিয়া অধিকারী উলুবেড়িয়া দক্ষিণ বিজেপি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া তৃণমূল, সায়নী ঘোষ আসানসোল দক্ষিণ তৃণমূল, কৌশানী মুখোপাধ্যায় কৃষ্ণনগর উত্তর তৃণমূল। হাবিপ্রবির ৮ অনুষদের সেরা ৯ শিক্ষার্থী। করোনা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ২০১৯ সালের শিক্ষার্থীদের নামের তালিকা এখনও প্রকাশিত হয়নি। তবে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলো প্রতিটি অনুষদ থেকে সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের নামের তালিকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ইউজিসি পাঠিয়েছে বলে জানিয়েছেন ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক কামাল হোসেন। সংশ্লিষ্ট অনুষদের ডিন সূত্রে জানা যায়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাবিপ্রবি ১৫ ব্যাচের ৮ অনুষদ থেকে ৯ জন শিক্ষার্থী একাডেমিক ফলাফলের বিচারে শীর্ষস্থান অর্জন করেছেন। সিএসি অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২ শিক্ষার্থী মতিউর রহমান তারেক ও রিয়াজ আহমেদ, সিজিপিএ 3.83। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ওই ২ শিক্ষার্থীদের ফলাফলের তারতম্য থাকায় প্রধানমন্ত্রী প্রদত্ত স্বর্ণপদকের জন্য এগিয়ে রয়েছেন রিয়াজ আহমেদ। বিজনেস স্টাডিজ অনুষদ থেকে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছেন ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী নুসরাত আফরিন, সিজিপিএ 3.92। ভবিষ্যতে তার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার ইচ্ছা আছে। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন জাকিউল হাসান জিহাদ, সিজিপিএ 3.90। অদূর ভবিষ্যতে গবেষণামূলক প্রতিষ্ঠানে কাজ করতে চান এই শিক্ষার্থী।
মৎস্যবিজ্ঞান অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন ফারজানা খানম, সিজিপিএ 3.96। বর্তমানে তিনি মাস্টার্স ইন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগে অধ্যয়নরত। ভবিষ্যতে শিক্ষকতা পেশায় যুক্ত হতে চান তিনি। অন্যদিকে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী বাবর আহমেদ, সিজিপিএ 3.78। অদূর ভবিষ্যতে শিক্ষকতার পাশাপাশি গবেষণার মাধ্যমে অর্থনীতিবিদ হিসেবে দেশের জন্য কাজ করে যেতে চান তিনি। কৃষি অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করার রেকর্ড গড়েছেন মুসাম্মাদ অনন্যা খাতুন, সিজিপিএ 3.96। বর্তমানে তিনি উদ্যানতত্ত্ব বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। ভবিষ্যতে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি গবেষণা করতে চান। ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আফরোজা সুলতানা, সিজিপিএ 3.91। বর্তমানে তিনি সিটি ইউনিভার্সিটি ঢাকাতে কর্মরত। ভবিষ্যতে তিনি শিক্ষকতা পেশাকে প্রাধান্য দিয়ে দেশের সমৃদ্ধিতে অবদান রাখতে চান। বিজ্ঞান অনুষদ থেকে প্রথমবারের মতো সর্বোচ্চ ফলাফল অর্জনের রেকর্ড গড়েন গণিত বিভাগের শিক্ষার্থী রিসাত হুসাইন, সিজিপিএ 3.99। ভবিষ্যতে একজন সৎ ভালো মনের মানুষ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যুক্ত হতে চান তিনি। শিক্ষার্থীদের কৃতিত্বে গর্বিত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফজলুল হক বলেন, শিক্ষার্থীদের সাফল্যে আমি খুবই খুশি, তাদের সাফল্য কামনা করছি। আশা করি শিক্ষার্থীরা এ ফলাফল আগামীতেও ধরে রাখবে। ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক মোহাম্মদ কামাল হোসেন বলেন, করোনা পরিস্থিতির কারণে এবার স্বাভাবিকভাবে সব কাজে সময় বেশি লাগছে। আমরা প্রধানমন্ত্রী পদকের জন্য প্রায় অধিকাংশ কাজ শেষ করেছি। করোনা পরিস্থিতির অনুকূলে আসলে আমরা অনুষ্ঠানটি আয়োজন করতে পারব বলে আশা করছি। মিঠুনের সংলাপে করতালি আসলেও ভোট আসেনি। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে তার যোগদান ছিল উল্লেখ করার মতো ঘটনা। বিগ্রেড সমাবেশের মঞ্চে ধুতি পাঞ্জাবি পরে হাজির হন এই কিংবদন্তি অভিনেতা। সেদিনই তৃণমূলের রাজ্যসভার সাবেক সংসদ সদস্যের হাতে তুলে দেওয়া হয় বিজেপির পতাকা। বিজেপি জিতলে তিনি হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী, এমনটাই ছিল জল্পনা। ফল ঘোষণার আগের দিনও রাজ্যপালের সঙ্গে দেখা করে এই জল্পনার আগুনে ঘি ঢেলেছিলেন মিঠুন। জাত গোখরা জনপ্রিয় সংলাপে সেদিন মেতেছিল সমাবেশ। যদিও বেশ কিছুদিন রাজ্যে ছিলেন না মিঠুন, তারপর তিনি ফিরে আসেন রাজ্যের ভোটার হয়ে। একটা সময় মনে হয়েছিল রাজ্যে বিজেপির মুখপাত্র হয়ে উঠতে পারেন মিঠুন, কিন্তু তাকে প্রার্থীও করেনি বিজেপি। যদিও শোনা গিয়েছিল তিনিও প্রার্থী হতে আগ্রহী ছিলেন না, তবে রাজ্যের বিভিন্ন সভা সমাবেশ ও প্রচারে তাকে অংশ নিতে দেখা গেছে। বিজেপির দেওয়া হেলিকপ্টারে চষে বেরিয়েছেন গোটা পশ্চিমবঙ্গ। বিভিন্ন সভায় তার বিখ্যাত সংলাপগুলো আরও বেশ উপভোগও করেছেন জনতা। রোববার 2রা মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। এতে বিজেপির ভরাডুবি হয়েছে। তাই মিঠুনের সংলাপ ও বাচনভঙ্গি অনেকে হাততালি হয়তো পেয়েছে, কিন্তু ভোট আসেনি। ভোটের ফল ঘোষণা হলে দেখা যায় বিজেপি 292 আসনের মধ্যে 74টি আসন পেতে যাচ্ছে, আর মমতার তৃণমূল পেতে যাচ্ছে 216টি আসন। সামাজিক মাধ্যম তৃণমূলকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী ও অমিত সিংহ সহ বিজেপির শীর্ষ নেতারা। তবে নীরব ছিলেন মিঠুন। রোববার বিজেপিকে ঘিরে তার কোনো কর্মসূচি ভারতের সংবাদ মাধ্যমগুলোতে আসেনি। নিজে ভোটে হেরেও যেভাবে মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা। বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিশাল জয় নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল। তবে নিজ আসন নন্দীগ্রামে নিজেরই এক সময়কার ডানহাত শুভেন্দু অধিকারীর কাছে তুমুল লড়াই করেও হেরেছেন মমতা ব্যানার্জি। দলীয় নেত্রীর এই হেরে যাওয়ার পর প্রশ্ন উঠেছে, দল সরকার গঠন করলে তিনি কি মুখ্যমন্ত্রী হতে পারবেন? উত্তর হলো হ্যাঁ, পারবেন। ভারতীয় সংবিধানের 163 ও 164 অনুচ্ছেদ অনুযায়ী দেশটির কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে হলে তাকে ভারতের নাগরিক হতে হবে এবং বয়স হতে হবে 25 বা তার বেশি। তাকে রাজ্যের বিধানসভার সদস্য হতে হবে। আর বিধানসভার সদস্য না হয়েও কেউ যদি মুখ্যমন্ত্রী পদে বসেন, তাকে রাজ্যপালের অনুমতি নিতে হবে। কেউ হেরে যাওয়ার পরও তার দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায় এবং দলের নির্বাচিত সদস্যরা যদি তাকে নেতা নির্বাচিত করেন, তাহলে তার মুখ্যমন্ত্রী হতে আইনগত কোনো বাধা নেই। তবে ভোটে না জিতেও মুখ্যমন্ত্রী হলে তাকে ওই পদে বসার 180 দিনের মধ্যে কোনো একটি আসন থেকে জিতে আসতে হবে। তা না পারলে ছেড়ে দিতে হবে পদ। পশ্চিমবঙ্গের বিধানসভার 294 আসনের মধ্যে 2টির ভোট গ্রহণ প্রার্থীতে মৃত্যুতে স্থগিত রয়েছে। ফলে এর একটি আসনে 6 মাসের মধ্যে জিতে এলে মমতার মুশকিল আসান হতে পারে। 3 দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে 2011 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন মমতা। ভারতীয় গণমাধ্যমের খবর, ওই সময় তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। 2011 সালের বিধানসভা ভোটে তিনি লড়েননি। পরে দল জয় পেলে তাকে মুখ্যমন্ত্রী পদে মনোনয়ন দেন তৃণমূলের বিধায়কেরা। এরপর থেকে লোকসভা থেকে পদত্যাগ করেন মমতা।
ভবানীপুরে সুব্রত বক্সির জেতা আসনে উপনির্বাচনে জিতে আসেন তিনি। পরে 2016 সালে পুনরায় মুখ্যমন্ত্রী হন তিনি। যে 6 কারণে পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয়। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস আর কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন দল বিজেপি নির্বাচনী লড়াইটা যে হাড্ডাহাড্ডি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। নির্বাচনে 213 আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি পেয়েছে 77টি আসন। যদিও বিজেপির প্রচার প্রচারণা দেখে মনে হয়েছিল বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, কিন্তু 2 সংখ্যাও পার করতে পারেনি। এ নিয়ে দলের ভেতরে বাইরে নানা বিতর্ক শুরু হয়েছে। বিজেপি নেতাদের সঙ্গে কথা বলে দলটির পরাজয়ের 5টি কারণ উল্লেখ করেছে আনন্দবাজার পত্রিকা। অন্যদিকে এনডিটিভি অনলাইনে লেখা সত্যহিন্দি.com-এর সম্পাদক ও লেখক আশুতোষ বিজেপির হারের পেছনে গুরুত্বপূর্ণ 3টি দিক উল্লেখ করেছেন। যে যুক্তিটি আশুতোষ তুলে ধরেছেন সেটি হলো রাজ্যে ক্ষমতায় থেকেও ভিকটিম কার্ড খেলে সাফল্য পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1. মমতা বন্দ্যোপাধ্যায় 2 বার মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় থেকেও নিজেকে ভুক্তভোগী হিসেবে তুলে ধরেছে। বিজেপিকে আগ্রাসী সেনানী হিসেবে উল্লেখ করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন বাইরে থেকে এসে বিজেপি যে কোনো মূল্যে রাজ্য জয় করতে চায়। 8 দফার ভোটের ময়দানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর মোতায়েনের মধ্য দিয়ে অবশ্য এমন অভিযোগের বিশ্বাসযোগ্যতা মেনে নিয়েছে ভোটাররা। শেষ সময়ে এসে নির্বাচন কমিশনের নির্দেশে মমতার নিকটতম কর্মকর্তাদের বদলিয়েও একই বার্তা দিয়েছে। মমতা তাই শুরু থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহকে দোষী সাব্যস্ত করে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে হারাতে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করেছেন। 2. রাজ্যে বিজেপি নেতারা প্রচারণায় অনেক পরিশ্রম করলেও কোনো মুখ তুলে ধরতে পারেননি। এই সিদ্ধান্ত ছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বেরই। নরেন্দ্র মোদী, অমিত শাহরা বারবার বলেছেন বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু আলাদা করে কারো নাম বলেননি। অন্যদিকে তৃণমূলের মুখ ছিলেন 10 বছর মুখ্যমন্ত্রী থাকা লড়াকু নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। 3. নীলবাড়ির লড়াইয়ে বাংলা কোনো নেতাকে মুখ হিসেবে তুলে না ধরার জন্য বড় বেশি নির্ভরতা ছিল কেন্দ্রীয় নেতাদের ওপরে। আর সেই নির্ভরতাকে বহিরাগত তকমা দিয়ে আক্রমণে শানিয়েছে তৃণমূল। বিজেপি প্রাথমিকভাবে মনে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের এই আক্রমণকে সমর্থন দিয়েছে বাংলার মানুষ। 4. ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করে নীলবাড়ির লড়াইয়ে ফায়দা তুলতে চেয়েছিল বিজেপি। প্রচার পর্বে অনেক ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে তোষণের অভিযোগ তুলতে কড়া ভাষা প্রয়োগ করেছেন নেতারা। রাজ্য বিজেপি নেতৃত্ব মনে করছে এর ফলে মুসলিম ভোট একাট্টা হলেও হিন্দু ভোটের সিংহভাগ ঝুলিতে টানা যায়নি। অন্যদিকে নির্বাচনী প্রচারণা চণ্ডীপাঠ করে হিন্দুদের আস্থা ধরে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। 5. রাজ্য বিজেপি আরও একটি কারণকে গুরুত্ব দিচ্ছে, দলের উচ্চাভিলাষী বক্তব্য। 2016 সালে বিজেপি রাজ্যে মাত্র 3টি আসনে জিতেছিল। সেখান থেকে একেবারে ক্ষমতায় আসার যে লক্ষ্য স্থির করা হয়েছিল তা দলের অভিজ্ঞতার তুলনায় অনেকটাই বেশি। লোকসভা নির্বাচনের ফলকে বিধানসভা ভোটের ক্ষেত্রেও প্রাধান্য দেওয়া ঠিক হয়নি, তাই এই হারকে বড় মনে হচ্ছে। 6. বিজেপিতে আদি ও নব্য বিবাদ অনেক দিনের। গত লোকসভা নির্বাচনের পর থেকেই এই অভিযোগ নিয়ে দলের মধ্যে অনেক বিবাদ হয়েছে, কিন্তু বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে যারা এসেছেন তাদের প্রাধান্য দেওয়া দলের কর্মী সমর্থক এবং ভোটাররা ভালো চোখে নেয়নি বলে মনে করেছে বিজেপি। আবার রাজ্য নেতাদের বক্তব্য রাজ্যের সর্বত্র প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে অনেক ভুল ছিল। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।